রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিমা। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23শে জুলাই 1898 খ্রিস্টাব্দ। বীরভূমের লাভপুরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। উমা শশীর সঙ্গে তাঁর বিবাহ হয়। কলকাতায় পড়তে এসে এন্টালি ফুলবাগানে ওঠেন এবং সেন্ট জেভিয়ার্সে ভর্তি হন, কিন্তু অসুস্থ হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। পরে সাউথ সুবারবান কলেজে ভর্তি হন, স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। পুলিশের তাড়নায় পড়া ছেড়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হন। কিছুদিন চাকরি এবং কিছুদিন ব্যবসা করেন কয়লাখনি অঞ্চলে। 1926 সালে শ্যালক চন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়ের সহায়তায় প্রথম গ্রন্থ ত্রিপত্র প্রকাশিত হয়। তারাশঙ্কর নিয়মিত লিখতে শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কল্লোল, কালিকলম, উপাসনা, শনিবারের চিঠি, প্রবাসী, দেশ, ভারতবর্ষ, বসুমতী, পরিচয়, অমৃত, নবকল্লোল ইত্যাদি নানা পত্রপত্রিকায় তিনি লিখেছেন। চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, আরোগ্য নিকেতন, কীর্তিহাটের কর্চা ইত্যাদি উপন্যাস তাঁকে স্মরণীয় করে রেখেছে। তারাশঙ্কর অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিমা। ভাদ্র মাসের মাঝামাঝি সময় আকাশের মেঘে বর্ষার সেই ঘনঘোর রূপ আর নেই। মেঘের রং ফিরতে শুরু করেছে, রোদের রঙেও পরিবর্তন দেখা দিয়েছে। গত বছরের অনাবৃষ্টি ও অজন্মার পর এবার ভালো বৃষ্টি হয়েছে। মাঠে ধানের রং কুচকুচে কালো, আর ঝাড়ে গোছেও সুন্দর পরিপুষ্ট। দেশে একটা প্রশান্ত ভাব। গৃহস্থ বাড়িতে পুজোর কাজ শুরু হয়ে গেছে। মাটির গোলা জলে গুলে ঘর নিকোনোর কাজটা প্রথমে শুরু হয়েছে। ওইটাই সবচেয়ে প্রধান কাজ এবং হাঙ্গামার কাজ। তারপর খড়ি ও গিরিমাটি দিয়ে দরজার মাথায় আলপনা দেওয়া আছে, খই মুড়ি ভাজা আছে, মুড়ি নাড়ু তৈরি করা আছে। পুজোর কাজের কি আর অন্ত আছে? মা, ও মেয়ের হলো 10 হাত, তারপর সঙ্গে আছে মেয়ে, ছেলে, সাঙ্গপাঙ্গ। আমরা 2 হাতে কি কুলিয়ে উঠতে পারি? আজ চাটুর্যে বাড়িতে প্রথম মাটির ছোপ পড়বে। চণ্ডীমণ্ডপে কারিগর এসে গেছে। প্রতিমাতে আজ প্রথম মাটি পড়বে। বালতিতে করে রাঙা মাটি গোলা হয়েছে। বাড়ির বউ এবং মেয়েরা কোমরে গামছা বেঁধে হাতে সোনার অলঙ্কারের উপর ন্যাকড়া জড়িয়ে বসে আছে। প্রতিমাতে মাটি পড়লেই হয়। ওরে যা তো, কেউ দেখে আয় তো। আর কত দেরি? ছেলেগুলো সব গেল কোথায়? সব গিয়ে ঠাকুর বাড়িতে বসে আছে। সত্যি সব ছেলে তখন চণ্ডীমণ্ডপে ভিড় করে বসেছিল। বুড়ো মিস্ত্রি কুমারিশ তখন লাফ ঝাঁপ দিয়ে চৌকিদারের সঙ্গে বকাবকি করছিল। বলি, তোর বৃত্তিগুলো আমাকে দিবি নাকি? তোর কাজ আমি কেন করব শুনি? বলি, রাতে হাঁক দিতে বেরিয়ে তখন খানিকটা আনতে পারো নি, নাকি হাঁকই দাওনি রাতে? ওই দেখো কি বলে, দেখো হাঁক না দিলে হয়? একবার করে তো বেরোতেই হয়। আর তুমি যে আজ আসবে তা কি করে জানবো বলো? ভুল হয়ে গেছে। চাটুর্যে গিন্নি বাইরের দরজায় দাঁড়িয়ে বললেন, ও কুমারিশ, বলি হলো তোমার? মেয়েরা যে গোলাগুলে বসে আছে গো, আর বকাবকি। শীর্ণ খর্বাকৃতি মানুষ কুমারিশ। হাত পাগুলি সরু সরু এবং তেমনি দ্রুত ক্ষিপ্র ভঙ্গিতে নড়ে।
আর চরেও সে তেমনি খর গতিতে। কুমারীশ গিন্নিমার কথা শেষ হওয়ার আগেই তারস্বরে চিৎকার করে বলা শুরু করল, আর বলেন কেন মা, কালাচাঁদকে নিয়ে আমি আর কাজ করতে পারবো না। নিজের কোনো উদ্যোগ নেই, মাথা নেই, মুন্ডু নেই, হাত নেই, পা নেই, আমি আর কি করব বলুন? বলতে বলতে সে গিন্নিমায়ের কাছে এসে গড় হয়ে একটি প্রণাম করে একেবারে প্রশান্ত কণ্ঠস্বরে বলল, তারপরে ভালো আছেন মা? ছেলেপেলেরা সব ভালো? বাবুরা সব ভালো আছেন? দিদিরা, বৌমারা সব ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে। তোমার বাড়ির সব ছেলে পেলে? কথা কেড়ে নিয়ে কথা বলা কুমারীশের অভ্যাস। সে আক্ষেপপূর্ণ কণ্ঠে বলল, আর বলেন কেন মা, হাম, জ্বর, পেটের অসুখ সব পৈলট্ট খেলছে মা। ডাক্তার বদ্যিতে ফকির করে দিল। তারপর আবার অত্যন্ত প্রশান্তভাবে সে বলল, তা শুনলাম ছোটবাবু ফিরে এসেছেন, বড় আনন্দ হলো। তা এইবার বৌমাকে নিয়ে আসুন, সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ, বুদ্ধির দোষে একটা, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমার আর দেরি কিসের শুনি? বৌমেয়েরা গোলা দিয়ে চান করবেই বা কখন, খাবেই বা কখন? আর দেরি কি, সব ঠিক হয়ে গেছে। শুধু এই বেশ্যার উঠোনের মাটি লাগে কি না তাই তাই জিজ্ঞেস করুন না ওই বেটা বাউরিকে যে মাটি কই। বাবু ভুলে গিয়েছেন। এখন আমি কি করি বলুন দেখি? যাই, আমি আবার গিয়ে দেখে নিয়ে আসি। হুজুগ নেই, আয়োজন নেই, আমারই হয়েছে এক মরণ। বলে সে অত্যন্ত দ্রুত বেগে এবং অনুরূপ দ্রুত কণ্ঠে বকতে বকতে ওই মাটির সন্ধানে পথ ধরল। আমারই হয়েছে এক দায়। যাই, এখন কোথায় পাই বেশ্যার বাড়ি দেখি। আরামজাদা বাউরি বলে নাকি গাল দেবে। আরে গাল দেবে কেন? কই, আমাকে গাল দেয় না কেন? যত সব। দক্ষিণে তো সেই মামুলি 12 টাকা। 12 টাকায় কি মাথা কিনে নিয়েছে আমার? পারবো না, জবাব দিয়ে দেব। অত খাতির কিসের রে বাপু? গণ্ডগ্রাম হলেও পল্লীগ্রাম। এখানে শহর বাজারের মতো প্রকাশ্যভাবে ব্যবসা অবলম্বন করে কোনো পতিতা বাস করে না। তবে নিম্ন শ্রেণীর জাতিদের মধ্যে কলঙ্কিনীর অভাব নেই। গ্রামের পূর্ব উত্তর কোণাংশে ডোমপল্লী। এই ডোমেদের পুরুষেরা চুরি করে, আর মেয়েরা করে দেহ নিয়ে ব্যবসা। মা বাপ নিয়ে সংসারের গৃহাচ্ছাদনের আবরণ দিয়ে প্রকাশ্যেই তারা সব করে থাকে। কুমারীশ এই ডোমপল্লীতে ঢুকে ডাকল, বলি কই গো সব? দিদিরা সব কই? গেলে কোথায় গো সব? অদূরে একটা গাছ তলায় 4-5টি মেয়ে জটলা করে বসে হি হি করে হেসে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। কুমারীশের ডাক শুনে সকলে চমকে উঠে তাকালো। ওদের মধ্য থেকে একজন বলে উঠল, ওরে, সেই পোড়ার মুখ এসেছে রে, সেই মিস্ত্রি মাটি নিতে এসেছে মুখ পোড়া। বলতে বলতে সেই হেসে লুটুপুটি গেল। সঙ্গে সঙ্গে অন্য সকলে হাসতে হাসতে হাসির কলরব জুড়ে দিল। এই যে সব বসে রয়েছিস। তারপর সব ভালো আছিস তো দিদিরা? রং নিয়ে আসিস, যাস সব যাস। এবার ভাদু কেমন করে দিয়েছিলাম তা বল। কুমারীশ এক মুঠো মাটি সংগ্রহ করে তা হাতে নিয়ে তাদের কাছে এসে দাঁড়াল। একটি মেয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলে উঠল, মাটি নিতে এসেছো বুঝি? কেন 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 নেবে শুনি? নে নে, মুখ পোড়ার হাত থেকে মাটি কেড়ে নে, নে কেড়ে নে। কুমারীশ এক প্রকার ছুটে পথে এসে অত্যন্ত খরবেগে চলতে শুরু করে বলল, প্রতিমা হবে দিদি, প্রতিমা হবে। যেও যেও সব, রং দেব, তুলি দেব, যেও সব। দরজায় পদ্ম আঁকা হবে। ধর ধর, বুড়োকে ধর। সবাইকে রং দিতে হবে কিন্তু। কুমারীশ হাঁটতে হাঁটতেই ঘন ঘন ঘাড় নাড়তে নাড়তে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই রং দেবার সময় সেই। সে একটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল। চাটুজ্যেদের যে বাড়িতে মেয়েরা উলুধ্বনি দিয়ে গোলা দেওয়া শুরু করল, মেয়েদের মধ্যে সে এক আনন্দের খেলা। গোলা দেওয়ার নাম করে এ ওকে কাদা মাখাবে, নিজেও ইচ্ছে করে কাদা মাখবে। বেলা 2 প্রহর 2.5 প্রহর পর্যন্ত কাদা মাখামাখি করে
ঘাটে গিয়ে মাথা ঘষে জল তোলপাড় করে তবে ফিরবে। গোটা বছরের মধ্যে তাদের এই একটা পরম প্রত্যাশিত উৎসব। বাড়ির বড় মেয়ে একটা টুলের ওপর দাঁড়িয়ে গোলার প্রথম ছোপটা দেয়ালে টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেজ মেয়ে বড় বৌদির গায়ে কাদা ছিটিয়ে দিয়ে বলল, তোমার মুখে গোলা দিয়ে আগে নিকোতে হবে। তুমি বাড়ির বড় বউ কি না? বড় বউ কিন্তু প্রতিশোধ নেবার জন্য মেজ ননদের গায়ে কাদা দিল না, বরং সে বড় ননদের গায়ে গোলা ছিটিয়ে বলল, তারপর বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হাতের কাদা গোলা ন্যাকড়ার নেতাটা খপ করে মেজ বউয়ের মুখের উপর ফেলে দিয়ে বলল, তারপর আমাদের মেজগিন্নি। মেজ বউ টুলের উপর বড় ননদের দিকে মুখ করে মুখখানি বেশ উঁচু করেই ছিল। ন্যাকড়ার নেতাটা থপ করে এসে তার মুখের ওপর যেন চেপে বসে গেল। মজা পেয়ে সকলে হো হো করে হেসে উঠল। ঠিক এই সময়ে একটি সুন্দরী তরুণী এসে কাদা গোলা নিয়ে মেজ ননদের গায়ে ছিটিয়ে দিয়ে বলল, তোমায় কেউ দেয়নি বুঝি? মেয়েদের হাসির কলরোল থেমে গেল। সকলে পরস্পরের মুখের দিকে তাকিয়ে কেমন যেন বিব্রত হয়ে উঠল। মেয়েটি বলল, আমায় বুঝি ডাকতে নেই বর্দি? কত সাত করে বসে আছি। ছোট বউ, তুমি ভাই মাকে জিজ্ঞাসা করে কাদায় হাত দাও। মাকে জিজ্ঞেস করতে হলো না, গিন্নি নিজেই এসে পড়লেন। এখানে ছোট বউকে দেখে বললেন, তুমি কাদায় হাত দিও না ছোট বৌমা, অমূল্য দেখলে অনর্থ করবে মা, কেলেঙ্কারির আর বাকি রাখবে না, তুমি সরে এসো। ছোট বউয়ের মুখ ম্লান হয়ে গেল। সেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একপাশে সরে এসে দাঁড়িয়ে রইল। মেয়েদের কলরবে ভাঁটা পড়েছিল, তারা এবার কাজে মগ্ন হলো। ঠিক এই সময়ে কুমারী চিৎকার করতে করতে এসে বলল, টুল নেই, মোড়া নেই, আমি কি তাল গাছে চড়ে মাটি দেব? কই কই গিন্নিমা কই? একটা টুল চাই যে মা, একটা টুল না হলে আমি তো এই 1.5 হাত মানুষ। বাড়ির চারপাশ অনুসন্ধান করে গিন্নিমা বললেন, আর একটা টুল আবার গেল কোথায়? তুমি জানো বড় বৌমা? কুমারী বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, এই বউটি কে গিন্নিমা? ছোট বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো মা? ছি 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 ছি, বারবার তোমাকে বলেও পারলাম না, যাও ওপরে যাও। ছোট বউ ঘোমটা টেনে ধীরে ধীরে চলে গেল। ইনি আমাদের ছোট বৌমা? আহা, এই যে সাক্ষাৎ মা দুর্গা গো, এমন চেহারা তো আমি দেখিনি। আহা, এমন লক্ষ্মী ঘরে থাকতে ছোটবাবু আমাদের, ছি 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 ছি। কুমারিস, তুমি এসেছো প্রতিমা গড়তে, তোমার ওসব কথায় কাজ কি বাপু? ও বড় বৌমা, আর একটা টুল গেল কোথায়? তা বটে, আপনি ঠিক বলেছেন, আমাদের ও কথায় কাজ কি? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তা আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আহা, এমন মুখ তো। তুমি যাও কুমারিস, আমি টুল পাঠিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে গল্প করো না, যাও নিজের কাজ করো গে। আগে হ্যাঁ, এই যে আমার বলে কত কাজ পড়ে আছে, 27খানা প্রতিমা নিয়েছি, আমার বলে মরবার অবসর নেই। আহা, এই যে সাক্ষাৎ মা দুর্গা গো। সে কথাটা অতিরঞ্জিত নয়, তবে উচ্ছ্বাসটা হয়তো অশোভন হয়ে গিয়েছিল। চাটুর্যে বাড়ির ছোট বউটি সত্যিই অতি সুন্দরী মেয়ে, সকলের চেয়ে সুন্দর তার মুখশ্রী। বড় বড় চোখ, বাঁশির মতো নাক, নিটোল দুটি গাল, ছোট্ট কপালখানি, কিন্তু চিবুকের গঠনভঙ্গিটি সর্বোত্তম। ওইটি মুখখানিকে অপরূপ শোভন করে তুলেছে, কিন্তু এত রূপের অন্তরালে লুকোনো ছিল মেয়েটির দগ্ধ ললাট। তার এমন শুভ্র স্বচ্ছ রূপের অন্তরালে নির্মল জলতলের পঙ্কজ স্তরের মতো সে ললাট যেন চোখে দেখা যেত। 5 বছর আগে ছোট বউ যমুনার বয়স তখন 12। সে তখন সবে বাল্যজীবনের অনাবৃত সবুজ খেলার মাঠ থেকে কৈশোরের কুঞ্জবনে প্রবেশ করেছে। তখনই তার এই বাড়ির ছোট ছেলে অমূল্যের সাথে বিবাহ হয়। অমূল্যর বয়স তখন 24, বাড়ির অবস্থা সচ্ছল, খানিকটা জমিদারি আছে, তার উপর
মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, সুতরাং তার স্বেচ্ছাচারী হবার পক্ষে কোনো বাধা ছিল না। সকাল থেকে সে কুষ্ঠি, মুগুর, লাঠি নিয়ে কাটিয়ে খান 10 রুটি অথবা পরোটা খেয়ে স্নানের জন্য যেত। পথে সাহাদের দোকানে খানিকটা খাঁটি গিলে স্নানের শেষে বাড়ি ফিরত বেলা 2টোয়। তারপর আহার ও নিদ্রা। সন্ধ্যায় আবার বেরিয়ে যেত, ফিরত রাত 12টায় অথবা আরও খানিকটা পরে। তখন সে আর বাড়ির দরজা খুঁজে পেত না। তার মা জেগে বসে থাকতেন। গ্রামেও তার বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না। আজ একে প্রহার, কাল অন্যের মাথা ফাটিয়ে দেওয়া, কোনোদিন কারোর গৃহে অনধিকার প্রবেশ, প্রীতি, নানা ধরনের বহু অভিযোগ। এই সময় প্রথম পক্ষ বিয়োগের পর খুঁজে খুঁজে এই সুন্দরী যমুনার সাথে তার বিবাহ হলো। কিন্তু ফুলশয্যার রাতেই সে যমুনাকে নির্মমভাবে প্রহার করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কদিন পরই গেল গঙ্গা স্নান করতে। সেখানে এক যাত্রীর উপর পাশবিক অত্যাচার করার জন্য অত্যাচারীকে হত্যা করার অপরাধে তার বছরের জেল হয়ে যায়। তারপর এই মাসখানেক আগে অমূল্য বাড়ি ফিরেছে। সঙ্গে সঙ্গে যমুনাকেও আনা হয়েছে। 5 বছর আগে যেদিন চাটুজ্জে বাড়ির মাথাটা লজ্জায় মাটিতে নত হয়ে গিয়েছিল, আজ কিন্তু ধীরে ধীরে সে লজ্জা বেশ সয়ে গেছে। মাটিতে যে মাথা ঠেকেছিল সে আবার ধীরে ধীরে উঠছে। এখন অমূল্যকে নিয়ে শুধুই অশান্তি আর আশঙ্কা। অশান্তি সহ্য হয়, কিন্তু আশঙ্কার উদ্বেগ অসহনীয়। পাছে আবার কিছু করে বসে, এই আশঙ্কায় সকলে সারা হয়ে গেল। সকলে আশঙ্কা করেই খালাস, কিন্তু সে আশঙ্কা নিবারণের দায়িত্ব ওই বউটির উপর এসে পড়েছে। তাই বউটির প্রতি সতর্ক বাণীর অন্ত নেই। অহরহ তাকে সকলে সে কথা স্মরণ করিয়ে দেয়, আর যমুনা ভয়ে ঠকঠক করে কাঁপে। কুমারীশ রাতেও প্রতিমার গায়ে মাটি দিচ্ছিল। তার ভাইপো যোগেশ হ্যারিকেনের লণ্ঠনটি উঁচু করে ধরে দাঁড়িয়েছিল। কুমারীশ প্রতিমার গায়ে মাটি দিতে দিতেও ভাবছিল ওই বউটির কথা। মেয়েটিকে তার বড় ভালো লেগেছে। আহা, এমন সুন্দর মেয়ে, আর তার স্বামী কিনা এমন। সে এ বাড়িতে বহুদিন প্রতিমা গড়েছে। ওই ছোটবাবুকে সে ছোট ছেলেটি দেখেছে। এইখানে সে এমন করে প্রতিমাতে মাটি দিত, আর ছোট ছেলেটি বলতো, দেবে না মিস্ত্রি, দেবে না? দেব গো, দেব। কবে দেবে? কাল। না, আজই দাও ও মিস্ত্রি। হ্যাঁ বাবু, এই ঠাকুর তো তোমার, আবার কার্তিক দিয়ে কি হবে? না, আমি কার্তিক গড়ে দাও। বাবু আমাদের খ্যাপা বাবু। সেই ছেলে এমন হয়ে গেল। গেল গেল, কিন্তু এমন সুন্দর মেয়ে। মিস্ত্রির চোখের সামনে প্রতিমার মুখখানি যেন জলজল করছে। শেষে স্থির করল ছোটবাবুর সঙ্গে দেখা হলে হয়, সে তাকে বেশ করে বলবে। কাকা, রাত হলো অনেক, আজ থাকুক। থাকুক, কালও একবেলা এখানে কাটুক নাকি? বলি, প্রতিমা 27 খানা, তা মনে আছে? তা হোক না, ওই দেখো চৌকিদার হাঁক দিচ্ছে। হাতের কাঁদার তালটা খপ করে ফেলে দিয়ে কুমারীশ বলল, ওই নে, ওই নে, মর গিয়ে তোরাই সব দেখে নে, বুঝে নে সব, আমি আর কিচ্ছু পারবো না। সে উঠে এসে বালতির জলে হাত ডুবিয়ে খলখল করে হাত ধুতে শুরু করল। রাতের নিস্তব্ধতা ভেদ করে শব্দ আসছিল। দৃপ্ত এবং উচ্চকণ্ঠে শাসন বাক্য ধ্বনিত হচ্ছিল। কুমারীশ অকস্মাৎ অত্যন্ত খুশি হয়ে উঠল। তাই তো রে, চৌকিদারি বটে। উহ, খুব বলেছিস বাবা, রাত অনেক হয়েছে রে। রাত একেবারে শনশন করছে। নে নে, এবার তামাক সাজ দেখি। যোগেশ তামাক সাজতে বসল। अब कौन है? वो लोग। কুমারীশ চমকে উঠল। লণ্ঠনের আলোতে সভয়ে দেখল অসুরের মতো দৃঢ় শক্তিশালী এক জোয়ান সম্মুখে দাঁড়িয়ে আছে।
চোখ দুটো অস্থির, পা টলছে, হাতের শক্ত বাঁশের লাঠি গাছটা মাটিতে ঠুকে সে প্রশ্ন করছে, লোক। মুহূর্তে সে চিনতে পারল চাটুর্যে বাড়ির ছোটবাবু। কিন্তু তার সেই মূর্তি দেখে ভয়ে তার প্রাণ কেঁপে উঠল। সে অতি ভক্তিভরে প্রণাম করে বলল, ছোটবাবু, পেন নাম, ভালো আছেন? লণ্ঠন, প্রতিমা, মাটি এবং কুমারিশকে একসঙ্গে দেখে ছোটবাবুর মনে পড়ল, মিস্ত্রি? তুমি মিস্ত্রি? কৃতার্থ হয়ে কুমারিশ বলল, আগে হ্যাঁ, কুমারিশ মিস্ত্রি। লণ্ঠনের আলোটা তুলে ধরে বেশ কিছুক্ষণ কুমারিশকে দেখে বলল, স্লাই ফক্স মেটা হেন। স্লাই ফক্স মানে খাকশিয়ালি। মাটি দিচ্ছ? মাটি বেশ। মা জগদম্বা, মা গো, মা আমার, মা। মিস্ত্রি তাকে খুশি করবার জন্য আবার বলল, শরীর ভালো আছে তো ছোটবাবু? শরীর শরীর নশ্বর, আয়রন ম্যান, লোহার শরীর। দেখো দেখো। বলে সে এবার তার ব্যায়াম পুষ্ট দৃঢ় পেশি একখানা হাত বের করে মুঠো আরো শক্ত করে মিস্ত্রির সম্মুখে ধরল। দেখো দেখো, টিপে দেখো। মিস্ত্রি সভয়ে শিউরে উঠল। অমূল্য নিজের হাতের লাঠিটা প্রসারিত হাতখানায় আঘাত করে বলল, টমটম চালা দেগা, টমটম। এই পেতে দিলাম হাত, চালিয়ে দাও টমটম, চালাও। কুমারিশ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকল। ওদিকে পুকুর পাড়ে বাঁশ বনে বাতাসের বেগে বাঁশগুলি দুলে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করে শব্দ তুলছিল, ক্যাঁ ক্যাঁ, ক্যাট ক্যাট, নানা প্রকার শব্দ। অমূল্য লাফ দিয়ে হাঁক দিল, কৌন হ্যায়? বাঁশবনের শব্দ থামল না। বায়ু প্রবাহ তখনও সমানভাবে চলছিল। অমূল্য হাতের লাঠিটা আস্ফালন করে বলল, ভূত। আগে না, বাঁশ। আলবাত ভূত, কিংবা ছিনাল লোক ইশারা করছে। সব খারাপ হয়ে গিয়েছে, সব সব চরিত্র খারাপ। শালা, ওই শালা জেদো জেদো বাঁশি বাজায়, শালা কেষ্ট হবে, শালা মারে ডান্ডা। বাতাসের প্রবাহটা প্রবলতর হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বাঁশের শব্দ বিচিত্রতর এবং উচ্চতর হয়ে বাঁচতে শুরু করল। অমূল্য ক্ষিপ্ত হয়ে লাঠিখানা নিয়ে সেই দিকে চলল। আমাকে ভয় দেখাও, শালা শালা ভূত। আও আও, চালাও। মিস্ত্রি অবাক হয়ে অমূল্যকেই দেখছিল। হঠাৎ সে এক সময় উপরের দিকে, বোধ করি দেবতাদের উদ্দেশ্যেই দৃষ্টি তুলতে গিয়ে দেখল শূন্য লোকের অন্ধকারের মধ্যে আলোর দীর্ঘ ধারা ভাসছে। সে দেখল সামনেই বাড়ির কোঠার জানালায় আলো জ্বালিয়ে জানলার শিক ধরে দাঁড়িয়ে ছোট বউ। আলোক ছায়ায় তাকে যে কেউ দেখতে পাবে এই খেয়াল বোধ করি তার নেই। উপরে আলোক শিখা জ্বালিয়ে নিচে অমূল্যর সন্ধান করছে। কুমারিশ বিষণ্ণ অথচ বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের দিকে তাকিয়ে রইল। বাঁশের বনে তখন অমূল্য যুদ্ধ শুরু করেছে। এই বলে হাঁক দিতে দিতে ঠকাঠক শব্দে বাঁশের উপর লাঠি দিয়ে আঘাত করতে শুরু করল। কুমারিশ চমকে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওগো বৌমা, গিন্নিমাকে ডেকে দাও বরং। ও কি? অত্যন্ত ক্ষিপ্র বেগে আলোটা সরে গেল। সঙ্গে সঙ্গে জানালাও বন্ধ হয়ে গেল। ওগো ও ছোটবাবু, ও ছোটবাবু। ছোটবাবুর কানে সে কথার শব্দ প্রবেশ করল না।
তার একটুও সময় নেই, সে বাঁশবনের সঙ্গে যুদ্ধ করছে। যমুনার জীবন নিজের কাছে যে কতখানি অসহনীয় সেটা যমুনাই জানে, কিন্তু তার বহিঃপ্রকাশ দেখে কিছুই বোঝা যায় না। শরতের চঞ্চল চাঁদের মতো তখনই তার মুখ মেঘে ঢেকে যায়, আবার তখনই সে উজ্জ্বল চঞ্চল্যে হেসে ওঠে। কিন্তু কুমারীশ মিস্ত্রির তার জন্য বেদনার সীমা রইল না। সে মনে মনে হায় হায় করে সারা হল। পরে প্রতিমাতে মৃত্তিকা অর্থাৎ তুষ মাটির উপরে কালো মাটি ও ন্যাকড়ার প্রলেপ লাগিয়ে মুখ বসিয়ে হাতে পায়ে আঙুল জুড়ে মাটির কাজ ছাড়বার জন্য কুমারীশ এসে হাজির হল। যে বাড়িতে তখন পূজার কাজ নিয়ে ব্যস্ততার এক সীমা ছিল না, মুড়ি ভাজার কাজ তখন শুরু হয়ে গেছে। পুজোর কদিনের খরচ আছে, তার উপর বিজয়া দশমী ও একাদশীর দিনের খরচও একটা বিরাট খরচ। অন্তত 500 লোক এসে আঁচল পেতে দাঁড়াবে। বড় বউ, বড় মেয়ে, মেজ বউ প্রকাণ্ড বড় বড় ধামায় মুড়ি ভরে ঘরের মধ্যে তুলছে। মেজ মেয়ে ভাঁড়ারের হাঁড়িগুলি বের করে ঝেড়ে মুছে আবার তুলে রাখছে। নতুন মশলাপাতি ভাণ্ডারজাত হবে। ছোট বউকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে। সে বারান্দার এক কোণে বসে সুপারি কাটছে। কুমারীশ প্রতিমার গায়ে লাগাবার জন্য পুরনো কাপড়ের জন্য এসে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কলরব করতে শুরু করল। কই গিন্নিমা গেলেন কোথায়? এ কি বিপদ দেখো দেখি, গিন্নিমা গেলেন কোথায় গো? ও গিন্নিমা! মুড়ির ধামাটা কাঁখে করে নিয়ে যেতে যেতে বড় বউ বলল, না বাপু, মিস্ত্রি দেখছি বাড়ি মাথায় করলো। তোমার কি আস্তে কথা হয় না নাকি? মিস্ত্রি আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসে কি না, ঘোড়া দাঁড়ায় না। কুমারীশ ঈষৎ লজ্জিত হয়ে বলল, দিদি ঠাকুরুন বলেছেন বেশ, ওটা আমার অভ্যেস। আমার শাশুড়ি কি বলতো জানেন? বলতো কুমারীশকে নিয়ে পরামর্শ করা বিপদ। পরামর্শ করবে তো লোকে মনে করবে কুমারীশ আমার ঝগড়া করছে। তা যেন হলো। এখন কি চাই বলো দেখি তোমার? চেঁচিয়ে গা মাথায় করে কুমারীশ। তোমার ঠাকুরুন বড় ট্যাঁক টেকে কথা, না চেঁচালে এ বাড়িতে জিনিস পাওয়া যায়? পুরনো কাপড় চাই, তা ঠাকুরুনরা জানেন না নাকি? আমার তো বাপু এক জায়গায় বসে হাঁড়ি ঠেলা নয়, 27টা। সব ঠিক করে রেখেছি বাবা, গোছানো, পাট করা, সব ঠিক হয়ে আছে। কাকেই বা বলি? ও ও ও ছোট বউ, দাও তো ভাই, ওই কাঠের সিন্দুকের ওপর ভাঁজ করা আছে 1 পুটলি কাপড়। কুমারীশ তাড়াতাড়ি বড় বউয়ের কাছে এসে চুপি চুপি বলল, বড় বৌমা, ছোটবাবু এখনো তেমনি রাগ করে আসে? এই না, বলি ঘর ঠাই হলো নাকি? মানে ছোট বৌমা তো আমাদের সোনার পুতুল। আহা মা, চোখে জল আসে আমার। আমাকে যা বললে বেশ করলে, কিন্তু ও কথা আর কাউকে জিজ্ঞেস করো না মিস্ত্রি। মা শুনলে রাগ করবেন, ছোটবাবু শুনলে তো রক্ষা থাকবে না। বলে সে খালি ধামাটা সেখানে নামিয়ে নিজেই কাপড় আনতে চলে গেল। ইতিমধ্যে ছোট বউ কাপড়ের পুটুলিটা বের করে এনে দাঁড়ালো। বড় বউ তার হাত থেকে পুঁটলিটা নিয়ে কুমারীশের হাতে দিয়ে বলল, আর যদি লাগে তো মার কাছে এসে চাইবে, আমরা আর দিতে পারবো না। আমাকে মেজ দিদির মতো একটা হাতি গড়ে দিতে বলো না দিদি। সে তো আমি দিয়েছি মেজদিমণিকে। দেব 2টো হাতি গড়ে এনে দেব, হাতির ওপর মাউত শুদ্ধ। ছোট বউ, তুমি ঘরের ভেতর যাও। কুমারীশ, যাও বাবা, কাপড় তো পেলে, এইবার যাও। কুমারীশ কাপড়ের পুটলিটা বগলে করে নিয়ে বের হয়ে গেল। চণ্ডীমণ্ডপে তখন ছেলের দল এমন ভিড় জমিয়ে তুলেছে যে যোগেশ এবং আরেকজন অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে। কে একজন মহিষের মুন্ডুটা তুলে নিয়ে পালিয়েছে। কুমারীশ পিছন থেকে বলল, মাটি করলে রে বাবা, মাটি করলে। কই 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 20 কাদা কই? দে দে, সব লাগিয়ে দে। ধর 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 যোগেশ, ধর সব। 20 কাদাকে ছেলেদের বড় ভয়। 20 কাদা গায়ে লাগলে নাকি ঘা হয় আর বিশ্রী গন্ধ। ছেলের দল ছুটে পালিয়ে গেল। কুমারীশ একটা মোটা তুলিতে গোবর ও মাটির তরল গোলা তুলে ছিটাতে ছিটাতে বলল,
পালা পালা সব, পালা এখান থেকে। শেষ হয়ে গেলে তারপরে আসবি সব। কিন্তু কিছুক্ষণ পরেই আবার একজন দুজন করে জমতে শুরু করলো। কই তামাকান দেখি খানিক। রাতে জানালার উপর আলো রেখে যমুনা একা বসেছিল। সমস্ত বাড়ি নিস্তব্ধ। পুজোর কাজে সারাদিন পরিশ্রম করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। একা ঘরে যমুনার শুতে বড় ভয় করে। অমূল্য মদ খেয়ে ভীষণ মূর্তিতে আসলেও সে আশ্বস্ত হয়। মানুষের সাহস পেয়ে শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। অমূল্যর অত্যাচার প্রায় তার সয়ে এসেছে। অমূল্যের প্রহারের চেয়ে আদরকে তার প্রথম প্রথম বেশি ভয় লাগত। সেও এখন তার সয়ে গেছে। কিন্তু রাতের প্রথম দিকের এই নিঃসঙ্গ অবস্থায় তার ভয়ের আর অন্ত থাকে না। কেবল মনে হয় যদি ভূত আসে। ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে প্রাণপণে চোখ বুজে সে পড়ে থাকে। ঘরের মধ্যে আলোটা দপদপ করে জ্বালিয়ে দেয়। আজ চণ্ডীমণ্ডপে মিস্ত্রিরা প্রতিমা গড়ছে। খানিকটা দূরেও জাগ্রত মানুষের আশ্বাসে সে জানালা খুলে তাদের দিকে তাকিয়ে বসে আছে। দেখতেও ভালো লাগছে। ওরা গুজগুজ করে কথা বলছে, কাজ করছে। একজন ছোট মিস্ত্রি কাঠের পিঁড়ির উপর মাটির লেচি দ্রুত পাক দিয়ে লম্বা লম্বা আঙুলগুলো গড়ছে। একজন ছাঁচে ফেলে মাটির গয়না গড়ছে, আর কুমারীশ প্রতিমার মুখ গুলি গড়ছে। বাঁশের পাতলা টুকরো দিয়ে নিপুণ ক্ষিপ্রতার সাথে ভ্রু, চোখ মাটির তালের উপর ফুটিয়ে তুলছে। এরপর মুখের উপর গঙ্গা মাটির প্রলেপ দিয়ে মাজবে। যমুনা ছেলেবেলায় কত দেখেছে, সিমেন্ট করা মেঘের মতো পালিশ হবে। বৌমা জেগে রয়েছেন মা? যমুনা চমকে উঠল। মাথার ঘোমটাটা টেনে দিয়ে সে একটু পাশে সরে এসে দাঁড়ালো। নিজেই একটু জিভ কাটল। মিস্ত্রিরা দেখে ফেলেছে। আমি ভালো হাতি গড়ে এনে দেবো এক জোড়া। দুটো মাটির বেড়াকেটও এনে দেব, তার উপরে রেখে দেবেন। যমুনা সসংকোচে আবার এসে জানালায় দাঁড়ালো। আর দুটো পাখি করে দেব। পাখি উড়ছে, তারই পাখার ওপর বেড়াকেট থাকবে। যমুনা ভাবতে বসল কোনটা ভালো হবে। কুমারীশও নীরবে কাজ করতে শুরু করল। কয়েক মিনিট পরেই আবার সে বলল, আর দুটো ঘোড়াও গড়ে এনে দেব বৌমা। না, তার চেয়ে বরং দুটো চিংড়ি মাছ গড়ে দিও। এবার সে ঘোমটা সরিয়ে ফেলল। যা গরম! চিংড়ি মাছ? আচ্ছা, ঘোড়াও আনবো, চিংড়ি মাছও আনবো, কিন্তু শিরোপা দিতে হবে মা। যমুনার মুখ ম্লান হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, তুমি দুটো হাতে এনে দিও শুধু। কেন মা? শিরোপার কথা শুনে ভয় পেলে নাকি? আরে সব এনে দেব মা। একখানি তোমার পুরনো কাপড় দিও শুধু, আর কিচ্ছু লাগবে না। অন্ধকার নিশুতি রাতে ধীরে ধীরে ভীত তরুণী বৌদির সঙ্গে মিস্ত্রির এক সহৃদয় আত্মীয়তা গড়ে উঠেছিল, ওই দেবী প্রতিমাটির মতোই। अब अब चले आओ, बाप का बेटा हो तो चले आओ। অমূল্য হাসছে। ভীত হয়ে মিস্ত্রি উপরের দিকে তাকিয়ে ছোট বউকে সাবধান করতে গিয়ে দেখল অতি সন্তর্পণে জানালাটি বন্ধ হয়ে যাচ্ছে। সে আপন মনে কাজ করতে বসল। রায় মিস্ত্রি, ছোটবাবু, পেন নাম। ওই শালা রম না, শালা প্রেসিডেন্ট বাবু হয়েছে। শালা শালা মারবো এক ঘুষি। শালা ট্যাক্সও নেবে, ট্যাক্সও। শালা ফিস্টি করে খাচ্ছে পাঁঠা, মাছ, পোলাও। শালা হাম দেখ লেঙ্গা উসকো। কুমারীশ চুপ করে রইল। আজ শটান বাড়ির দরজায় গিয়ে অমূল্য বন্ধ দরজায় লাথি মেরে ডাকল, আয়, কৌন হ্যায়? খোল ক্যারি, খোল। কিছুক্ষণ পরে যমুনার অবরুদ্ধ ক্রন্দন ধ্বনি শোনা যায়।
অমূল্য মারে এবং শাসন করে। চুপ চুপ বলছি, একদম চুপ। পুজোর দিন চারেক আগে কুমারীশ আবার এসে প্রতিমায় রং করে দিয়ে গেল। যমুনার আনন্দের আর সীমা রইল না। কুমারীশ একটা প্রকাণ্ড ডালায় করে প্র্যাকেট, হাতি, ঘোড়া, চিংড়ি মাছ, এক জোড়া টিয়া পাখি পর্যন্ত এনে তাকে দিয়ে গেছে। অমূল্যকে না বলে এইসব কেন বাপু? তা এখন দাম কি নেবে বলো? দাম? এর আবার দাম লাগে নাকি মা? দেখুন দেখি, আমারও তো বউমা উনি। সুন্দর মানুষকে সবাই সব দেয়, আমরা কালো মানুষ। কুমারীশ প্রচণ্ড কলরব করে উঠল। আর এ সব কথা কি দিদিমণি? আপনাকেও এনে দেবো দিদিমণি। দেখুন দেখি, আপনি হলেন বড় দিদি। সে দ্রুতপদে পালিয়ে গেল। মা আবার বললেন, অমূল্যকে বলো না যেন বৌমা, যে মানুষ। রাতে সেদিনও যমুনা জানলায় বসেছিল। সে মিস্ত্রিকে বলল, ভারী সুন্দর হয়েছে মিস্ত্রি, ভারী সুন্দর। পছন্দ হয়েছে মা? যমুনা পুলকিত মুখে আবার ঘাড় নেড়ে বলল, খুব খুব পছন্দ হয়েছে। হাতি দুটো মেজদির চেয়ে অনেক ভালো হয়েছে। তুমি একটু বসো মা, আমি চক্ষুদানটা করে আসি। লক্ষ্মীর হয়েছে, সরস্বতীর হয়েছে, এবার ঠাকুরুনের চোখ মা। যমুনা ওই স্থানটির দিকেই তাকিয়ে বসে রইল। हाय कौन है? चोरी करेगा? चोरी? हाँ, छनाली करेगा? साला मारेगा डंडा। अब अब কোনো কল্পিত ব্যক্তিকে শাসন করতে করতে আজ একটু সকালেই অমূল্য এসে উপস্থিত হলো। মা নিষেধ করেছিলেন, কিন্তু যমুনা তাকে খেলনাগুলি না দেখিয়ে পারল না। তার মনও ছিল অত্যন্ত আনন্দিত। তার উপর আজ অমূল্য এসে তাকে আদর করে বুকে টেনে নিয়েছে। যমুনা উচ্ছ্বসিত আনন্দে ডালার কাপড়খানা খুলে তাকে পুতুলগুলো দেখিয়ে বলল, কেমন বলো দেখি? খুব সুন্দর না? চিংড়ি মাছটা তুলে ধরে অমূল্য বলল, गलदा है, मारेगा कामड़। যমুনা খিলখিল করে হেসে উঠল। ঘোড়াটা দেখে অমূল্য বলল, क्या बात रे पक्षीराज। মিস্ত্রি আমাকে এনে দিয়েছে। मिस्त्री? स्लाई फॉक्स ওই খ্যাক্সিয়ালি? আই মিস্ত্রি। সঙ্গে সঙ্গে সে জানালাটা খুলে বলল, गुड मैन, द स्लाई फॉक्स इज अ गुड मैन। अच्छा आदमी, अच्छा आदमी। সেই সঙ্গে আবার জানালাটা বন্ধ করে দিয়ে যমুনাকে কাছে টেনে নিল। লজ্জায়, আক্ষেপে, আশঙ্কায় অবস্থাটা হলো অবর্ণনীয়। দারুণ লাগছে চণ্ডীমণ্ডপে সমবেত প্রতিবেশীদের সম্মুখে আর মাথা তুলে কথা বলতে পারলেন না। কোন রূপে দেবকার্য শেষ করে পালিয়ে এসে বাঁচলেন। কিন্তু বাড়িতেও তখন মৃদু গুঞ্জনে ওই আলোচনাই চলছিল। বড় মেয়ে গালে হাত দিয়ে ফিসফিস করে বলছিল, বড় বউ দুই চোখ বিস্ফারিত করে শুনছিল। মা জোর হাত করে বললেন, তোমাদের পায়ে পড়ি মা, ও কথা আর ঘেটো না। ছি 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 রে, আমার কপাল। আমরা চুপ করলে আর কি হবে মা? পাড়াপড়শি তো গা টেপাটেপি করছে। দোহাই মা, চুপ করো, তোমাদের পায়ে পড়ছি। অমূল্য শুনলে আর রক্ষে থাকবে না। ছোট বৌদি তখন উপরে বিস্ময় বিস্ফারিত নেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। মিথ্যা তো নয়, দেবী প্রতিমার মুখে যে তারই মুখের প্রতিবিম্ব। মেয়ে মহলে সে কথার আলোচনা চলছে। প্রতিচ্ছবি এত সুস্পষ্ট যে কারোর চোখ এড়ায়নি। দেবতার কাছে অপরাধ, মানুষের কাছে অপরাধ। অপরাধের বোঝা যমুনার মাথায় পাহাড়ের মতো চেপে বসেছে। তার উপর তার স্বামী। ভয়ে সে থরথর করে কেঁপে উঠল। কিন্তু যমুনার ভাগ্য ভালো,
যে অমূল্য পুজোর কদিন বাড়ি মুখই হল না। গ্রামে পুজো বাড়িগুলির বলিদানের খবরদারি করতে করতেই তার কেটে গেল। হাড়ি কাঠে পাঠা লাগালে সে ঘাড়টা সোজা করে দেয়, খানিকটা ঘি ডোলে একটা থাপ্পড় মেরে বলে, লাগাও। বলিদান হলে ঢাকি ও ঢুলিদের মধ্যে লাঠি নিয়ে পায় তারা নাচে। রাতে কোনোদিন লোকজন ধরাধরি করে তুলে নিয়ে আসে, কোনোদিন কোথায় পড়ে থাকে তার ঠিকানা কেউ জানতে পারে না। বিজয়া দশমীর দিন কথাটা তার কানে উঠল। কানে উঠল নয়, সেদিন সে সচক্ষে দেখল। গ্রামেও সেদিন এই আলোচনাটা ওই ঢাক ঢোলের বাদ্যের মতোই প্রবল হয়ে উঠেছিল। চাটুজ্জে বাড়ির বিদ্যাজি মাঝপথ থেকে ছুটে এসে বলল, ও গো মা, দাদা বাবু আজ খেপে গেছে, লাঠি নিয়ে সে যা করছে, আর বলছে আমার বউয়ের মতো, আর অপ অপ করছে। বাড়ি শুদ্ধ লোক শিউরে উঠল। সমস্ত বাড়িতে যেন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। অমূল্যর এই কদিনের অনুপস্থিতিতে ও চৈতন্যহীনতার অবকাশে যমুনা খানিকটা সুস্থ হয়েছিল, কিন্তু আজ আবার সেই আতঙ্কের আকস্মিক আগমন সম্ভাবনায় সে দিশেহারার মতো খুঁজছিল পরিত্রাণের পথ। তার উপর সমস্ত গ্রাম নাকি তার কথা নিয়ে মুখরা। এ লজ্জা সে রাখবে কোথায়? নিজের ঘরে সে লুকিয়ে গিয়ে বসল দুটো বাক্সের আড়ালে। খোলা জানলা দিয়ে যমুনা স্পষ্ট শুনতে পেল। কিছুক্ষণ পরে অমূল্য ফিরল নাচতে নাচতে। মা কই মা, প্রণাম করি। আচ্ছা বউ করেছো মা, ফার্স্ট চাকলার মধ্যে ফার্স্ট। দুর্গা মায়ের মুখ ঠিক বউয়ের মতো মা, দুর্গা প্রতিমা। আয় ছোট বউ, ছোট বউ আয়। কই ছোট বউ, কই কোথায় গেল? কিন্তু কোথায় ছোট বউ? গোটা বাড়ির মধ্যে ছোট বউয়ের সন্ধান মিলল না। সারা রাত অমূল্য পাগলের মতো চিৎকার করে বেড়াল। পরদিন চণ্ডী মণ্ডপে পুজোর খরচের জন্য রাজ্যের লোক এসে জমছিল। সকলে বৃত্তি পাবে, নানা বৃত্তি, কাপড়, পিলসুজ, ঘড়া, গামছা, পুজোর যত কিছু সামগ্রী, মায়ের নৈবেদ্য পর্যন্ত বৃত্তি বিলি হবে। কুমারীশও এই গ্রামের দিকেই আসছিল। তার অনেক পাওনা। পরনে তার নতুন লাল পেড়ে কোড়া কাপড়, গলায় কোড়া চাদর, বগলে ছাতা, হাতে একটা পুঁটলিতে বাঁধা কয়টি মাটির পুতুল ও খেলনা। সে হনহন করে গ্রামে প্রবেশ করল। প্রতিমাবাহকেরা জল থেকে দেবী প্রতিমার খড়ের কাঠামো তুলে এনে চণ্ডীমণ্ডপে নামিয়ে দিয়ে বিদায়ের জন্য দাঁড়াল। তারা বিসর্জনের বিদায় চাইল। ঠিক এই সময়েই বাড়ির ঝিটা দেখল বাড়ির খিড়কির ঘাটেই যমুনার দেহ ভাসছে। তাড়াতাড়ি তোলা হলো বিবর্ণ শবদেহ। অমূল্য আছাড় খেয়ে কেঁদে উঠল। কুমারীশ বাড়ির মধ্যে প্রবেশ করে বজ্রাহতের মতো দাঁড়িয়ে গেল। শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিমা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।